শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক জনপ্রশাসনের বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট সুপারিশ গণমাধ্যমে প্রকাশিত হওয়া এবং সুপারিশ নিয়ে সংস্কার কমিশন প্রধানের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। তাদের আপত্তি, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের বাইরে অন্য ক্যাডারের জন্য 50% পদ সংরক্ষণের সুপারিশ নিয়ে। স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের সদস্যদের আপত্তি তাদের ক্যাডারের বাইরে নিয়ে যাওয়ার সুপারিশে। প্রাথমিক পর্যায়ে প্রচারিত সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রশাসন ক্যাডারের মুখোমুখি হয়ে যায় বিসিএস পুলিশ ব্যতীত অন্য 23 ক্যাডারের সদস্যরা। চলে বক্তৃতা, বিবৃতি, শোডাউন, সমাবেশ। অবস্থা এমন পর্যায়ে উন্নীত হয় যে প্রশাসন ক্যাডারের কেউ কেউ তাদের প্রাক্তন কলিগ সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর পদত্যাগ পর্যন্ত দাবি করেন। এরকম অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী আচরণবিধি ও শৃঙ্খলা বিধি মেনে চলার জন্য প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে নির্দেশনা প্রদান করেন। পরস্পর বিরোধী, উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য রাখার জন্য প্রশাসন ক্যাডার এবং অন্যান্য ক্যাডারের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এত সব ঘটনার পর সঙ্গত কারণে একটি প্রশ্ন সকলের মনেই আসছে যে কি এমন ব্যাপার আছে যার জন্য পেশাজীবী ও অন্যান্য বিশেষায়িত ক্যাডারের সদস্যরা সাধারণ প্রশাসনে আসতে চান এবং প্রশাসন ক্যাডারের সদস্যরাই বা কেন অন্য ক্যাডার এবং পেশাজীবীদের প্রশাসনিক দায়িত্বে আসতে বাধা প্রদান করেন। দর্শক, আমাদের আজকের বিষয় প্রশাসনিক দায়িত্বে পেশাজীবী। এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুইজন অভিজ্ঞ মানুষ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব জনাব ইব্রাহিম খলিল, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার মোশতাক হোসেন, খণ্ডকালীন শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যে মানুষটি প্রশাসনে ছিলেন, আসলে প্রশাসনের ক্যাডারেই ছিলেন, সেই মানুষটিকে দিয়ে শুরু করি বরং যে আমরা। জনাব ইব্রাহিম খলিল, আপনার কি মনে হয় যে কি এমন মধুর চাক যার কারণে আসলে পেশাজীবীরা এই প্রশাসন ক্যাডারে আসতে চান আপনাদের ক্যাডারে? ধন্যবাদ। এটা আসলে ক্যাডার সার্ভিসের যে ইতিহাস, সেই ইতিহাস অনুযায়ী এটা 80 সনে মানে 80-র দশকের পরে এইটা শুরু হয়েছে। এর আগে কিন্তু এটা ছিল না। প্রশাসন ক্যাডার বলতেও ছিল না, ছিল প্রশাসনিক সার্ভিস। কেমন, যেমন সিএসপি ইন্ডিয়ান সময় ছিল, ভারতের এই মানে যখন ব্রিটিশ আমল ছিল আইসিএস, ঠিক আছে, তখন সার্ভিস। হ্যাঁ, এইটা 80-র দশকে বাংলাদেশে ক্যাডার তৈরি করা হয়, 30টা ক্যাডার, এবং বিভিন্ন সার্ভিস মিলে এগুলোকে ক্যাডার করা হয়। এখন ক্যাডার বলে এটা পরিচিত হচ্ছে। তারপরে এটা এক সময় এসে এরশাদ সাহেবের সময় একটা সিনিয়র সার্ভিস পুল তৈরি করা হয়। এই সিনিয়র সার্ভিস পুল যেটা করা হয়, সেখানে ডেপুটি সেক্রেটারি অ্যান্ড অ্যাবভ এই পদগুলোতে অন্যান্য ক্যাডার থেকে, বাংলাদেশে যে ক্যাডার তৈরি হয়েছে তার অন্যান্য ক্যাডার থেকে এখানে আনুপাতিক হারে এখানে আসবে, এইভাবে একটা করা হয়। তারপর থেকে এটা হয়। কিন্তু ওই যে একটা কথা যেটা আপনি বলেছেন যে প্রফেশনাল তারা এখানে জেনারেল ক্যাডারে আসতে চায়, এইটা আসলে ওইভাবে জেনারেলাইজ করে বলা যাবে না। যেমন মোস্তাক ভাই আছে এখানে, ডাক্তারদের মধ্যে যারা বিশেষজ্ঞ ডাক্তার, তারা কিন্তু কোনোদিন এখানে আসার জন্য অপশনও দেয় না, চেষ্টাও করে না। কিন্তু ডাক্তারদের মধ্যে যারা এই স্পেশালাইজেশন করেনি, যেমন সিম্পল এমবিবিএস, ঠিক আছে, সে হয়তো চাকরিতে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে জয়েন করেছে, সে ওই এমবিবিএস ওই ডিগ্রি, তার ফার্দার কোনো ডিগ্রি নেয়নি, সে প্রশাসনিক দিকে, স্বাস্থ্য সেবার প্রশাসনিক দিকে কাজ করেছে। তার একটা সময় এসে উপরে তাদের যে পিরামিড আছে, সেই পিরামিডে স্বাস্থ্য সেক্টরটার কথাই আমি বলি, নিচের দিকে অনেক বড়, উপরের দিকে অনেক কম। যে উপরের দিকে যেহেতু তাদের পদোন্নতির সুযোগ কম, স্বাভাবিক কারণেই তাদের এই দিকে আসার একটা ঝোঁক আছে। এটা শিক্ষা ক্যাডারেও কিন্তু একই অবস্থা, তাই না? তো আপনি যেটা বলেছেন সেটা হলো মধুর চাক বলতে এখানে কিছু নেই। আচ্ছা, তার মানে যারা আসলে এটার বিরোধিতা করছেন তারা কেন বিরোধিতা করছেন, এটা একটুখানি জানার ইচ্ছা। আমি ডাক্তার মোশতাক, আপনার কাছেই শুনি বরঞ্চ। বিষয়টা শুধু চাকুরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা দেশের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন, জনগণের মতামতটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। প্রশাসন ক্যাডারে আসতে চান এই জিনিসটা আসলে প্রশ্নটা আসলে আমি
একমত নেই, প্রশ্নটা ঠিক না। কারণ উনি বলেছেন যে উপসচিব থেকে সচিব পর্যন্ত এটা কোনো ক্যাডারের পদ না, এটা একটা সিনিয়র সার্ভিস পুল করা হয়েছিল যে 30টা ক্যাডার থেকে এখানে প্রতিযোগিতার ভিত্তিতে আসবে। প্রশ্নটা হলো যে উনি যেটা বললেন আবার যে আইসিএস এবং সিএসপি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু এই যে আইসিএস এবং সিএসপি নামে যে একটা অভিজাত সার্ভিস ছিল, যে সমস্ত কিছুর উপরে তারা শাসন, নামটাই তো প্রশাসন, শাসন করবে, এই ধারণাটা কিন্তু মুক্তিযুদ্ধের সময় ধারণাটা রোধ করা হয়। এবং মুজিবনগর সরকারে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল একজন চিকিৎসককে, এবং মুজিবনগর সরকার একটাই মাত্র অধিদপ্তর করেছিল স্বাস্থ্য অধিদপ্তর, কারণ তখন অনেক শরণার্থী শিবিরে কলেরায় অনেক আক্রান্ত হচ্ছিল, অনেকে মারা যাচ্ছিল, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করা ইত্যাদি ইত্যাদি। তো স্বাধীনতার পরে 1975 সালে সংসদে 15 আগস্টের আগে যখন সংসদ ছিল, তখন মানে একটা সমতাভিত্তিক বৈষম্যহীন চাকুরিজীবীদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে সেরকম একটা সিভিল সার্ভিস পুনর্গঠনের জন্য কিন্তু আইন হয়। সেই আইনের বলে 1980 সালে উনি বলেছেন, 80 সালে তখন সমস্ত সরকারি চাকুরিগুলোকে এক জায়গায় এনে একটি বাংলাদেশ সিভিল সার্ভিস করা হয়। ক্যাডার শব্দটি এখানে অবশ্য অফিসিয়াল না, তখন সিভিল সার্ভিসের মধ্যে বিভিন্ন ভাগ, সেই ভাগগুলোকে ক্যাডার বলা হয়েছে। আসলে এক একটা আলাদা আলাদা মানে একটা ইউনিফাইড সার্ভিস, একক সার্ভিসের মধ্যে 30টা যার যার ভাগ। এক্ষেত্রে যেটা প্রথম থেকে ছিল যার যার যে ভাগ, যার যে সিভিল সার্ভিস সে সেভাবে পদোন্নতি পেয়ে আসবে। কিন্তু যখন নিয়ম করা হলো যে এই একটা সিনিয়র পুল করা হলো, উদ্দেশ্য হলো যে তারা নীতি নির্ধারণের কাজে মনোযোগ দেবে, তারা জনপ্রতিনিধিরা সরকার চালাবেন, দেশ চালাবেন, তাদের সাথে এই সরকারি কর্মকর্তাদের একটা সেতুবন্ধন হিসাবে এরা কাজ করবে, ইন বিটুইন তারা বিভিন্ন জিনিসকে ব্যাখ্যা করবেন, ইন্টারপ্রেট করবেন সেভাবে। তো সেখানে কিন্তু প্রতিযোগিতার ভিত্তিতে আসা কথা হলে এটা কিন্তু কোনো বিসিএস প্রশাসন বা বিসিএস স্বাস্থ্যের জন্য কোনো নির্ধারিত জায়গা ছিল না, উপসচিব থেকে উপরের সচিব, কাজে এখানে যাওয়া বা মধু বিষয়টা তা না। দৃষ্টিভঙ্গির সমস্যা আছে, বুঝতে হবে যে প্রশাসনিক ক্যাডারের, আমি সবাই বলবো না, অনেকেই চাচ্ছেন যে আইসিএস এবং সিএসপি যেভাবে দাপট চালাতেন পাকিস্তান আমলে এবং ব্রিটিশ আমলে, বাংলাদেশের এরকম একটা সার্ভিস থাকা উচিত, এবং তারা ভেবেছেন বিসিএস প্রশাসনটাই সেটা, কাজেই তারাই এই সমস্ত কিছু পদ রাখবেন, অন্যরা তাদের নিচে থাকবেন। রাজনৈতিক সরকারগুলো যখন ক্ষমতায় টিকে থাকতে চায় একটা দীর্ঘ সময়, তারা দেখা যায় সেই ক্যাডারের কর্মকর্তাদেরকে বেশি গুরুত্ব দেয় যারা তাদেরকে টিকিয়ে রাখতে বেশি ভূমিকা রাখতে পারে। সেই জায়গায় প্রশ্ন হয় যে বিগত 16 বছর যে সরকার টিকে থাকলো, তারা কি আসলে প্রশাসন বা পুলিশ ক্যাডারকে রাজনৈতিক সরকারের কাছে মানে বেশি প্রিয় করে রেখেছেন কিনা, বেশি সুবিধা দিয়েছেন কিনা, এই বিষয়ে আসলে কি বলবেন? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে ব্রিটিশ আমলে আইসিএস করা হয়েছিল ভারতবাসীদেরকে দমন করার জন্য। ব্রিটিশরা সংখ্যায় অল্প, মানে ব্রাউন ম্যান উইথ হোয়াইট ব্রেইন, হ্যাঁ, সেইভাবে তারা করেছিল। পাকিস্তান আমলে তাই করা হয়েছিল যে যারা পাঞ্জাবি শাসক তারা একটা সিএসপি করে ওই ব্রিটিশ আদলেই তারা সমস্ত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে শোষণ করার জন্য। স্বাধীনতার পরে এটা ভেঙে যায়, স্বাধীনতার প্রায় আগেই বলেছি। কিন্তু যে বিসিএস প্রশাসন আসলে এটা কিন্তু বিসিএস হলো ল্যান্ড মিনিস্ট্রি, তারা হচ্ছে ভূমি কর্মকর্তা, তারা ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ পদ কিন্তু সচিব না, সর্বোচ্চ পদ কিন্তু কমিশনার, হ্যাঁ, যে তারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার দিকে শুরু করে, তারপরে ডেপুটি কমিশনার, যেটা এখন তাদের নাম বলছে তারা জেলা প্রশাসক, কিন্তু ডেপুটি কমিশনার বাংলা নয়, এটা উপকমিশনার, সেখান থেকে ডেপুটি কমিশনার, পরে অ্যাডিশনাল কমিশনার, তারপরে এভাবে কমিশনার, ডিভিশনাল কমিশনার হচ্ছে বিভাগে, এবং সর্বোচ্চ পদ হচ্ছে কমিশনার। কিন্তু তারা বলতে চাচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন তাদের সর্বোচ্চ পদ সচিব, তো সবারই সর্বোচ্চ পদ সচিব। কাজেই এক্ষেত্রে বাংলাদেশে আইসিএস এবং সিএসপি আদলে একটা অভিজাত শাসক শ্রেণী তৈরি করবার জন্য চেষ্টা করছেন বিসিএস অ্যাডমিন ক্যাডারের অনেকেই, আমি সবাইকে সেটা করতে চাচ্ছে সেটা, এবং রাজনৈতিক সরকারগুলোকে তারা দেখাতে পারছে যে যদি এরকম একটা প্রশাসনের মধ্যে একটা এলিট ফোর্স থাকে তাহলে তাদেরকে হাতে রেখেই আপনারা স্বৈরতন্ত্র চালাতে পারবেন, যা খুশি করতে পারবেন, আমরা এটা সঙ্গে থাকবে হয়তো অন্য কেউ। মুস্তাক ভাইয়ের অনেক কথার সাথে আমি একমত, আবার দ্বিমতও আছে। সেটা হলো প্রথমত একটা কথা বলি যে স্বাধীনতা, আমি যদি 47-এর কথা বলি,
47-এ আমরা স্বাধীন হওয়ার পরে আমরা কিন্তু প্রিভিয়াস প্রশাসনিক যে কাঠামো সেটাকেই আমরা ওন করেছি। স্বাধীন দেশের জন্য যে কাঠামো দরকার সেই কাঠামো তৈরি করা হয়নি। বললাম 47-এর ইন্ডিপেন্ডেন্স আলোচনার ভিত্তিতে হয়েছিল, মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স, কোনো রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে হয় না। বিপ্লব যেটা ছোটোখাটো হয়েছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়নি। কিন্তু 71-এ তো আমরা যুদ্ধ করেছি, 71-এ যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতার পরে সেই পূর্বের যে সমস্ত আইন কানুন সিস্টেম সবগুলোকে আমরা কিন্তু ওন করেছি, আমরা কিন্তু কোনো পরিবর্তন আনি নাই। আমরা কি করেছি, যে ইস্ট পাকিস্তান লেখা ছিল সেখানে ছিল দিয়ে বাংলাদেশ লিখে আমরা সেই আইন দিয়ে চালিয়েছি। সিএসপি সেই ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে যেটা ওন করেছিল, বাংলাদেশ হওয়ার পরেও প্রথম যে রিক্রুটমেন্ট হয়েছিল সিভিল সার্ভিসে সেটা হলো 200 মার্কের একটা পরীক্ষা নিয়ে ফ্রিডম ফাইটারদের, কেমন তাদের প্রথম এটা রিক্রুটমেন্ট প্রথম, এবং তাদের মৌখিক পরীক্ষা নিয়ে তারপর রিক্রুটমেন্ট করা হয়েছিল। এটা পরবর্তীতে এই সিভিল সার্ভিস পুনর্গঠন এটা হয়েছে, কিন্তু তখনও কিন্তু সেই পাকিস্তান আমলের, সেই ব্রিটিশ আমলের ধারা সেইটাকে কিছুটা হলেও ফলো করা হয়েছে, কিন্তু সব কিছু করা হয় না। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ব্রিটিশ আমলে একজন সিভিল সার্ভেন্ট আইসিএস তাকে কিভাবে করা হতো, 17 থেকে 18 বছর বয়সের মধ্যে তাকে রিক্রুট করা হতো, রিক্রুট করে তাকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেওয়া হতো। সেখানে সে ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে, ট্রেনিং নিয়ে তারপরে সংশ্লিষ্ট বিষয়ে সে পড়াশোনা করতো, তাই তো? এই জায়গাটায় একটুখানি আমরা আসতে চাই যে কারিগরি এবং বিষয় সাহিত্য লেখাপড়া, সেটার জন্য মনে হয় সরকার সবচেয়ে বেশি আসলে বিনিয়োগ করে থাকে আমাদের দেশে। ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, বা কৃষি সংক্রান্ত পড়াশোনা, কৃষিবিদদের বলেন, তারা যখন একটা প্রশাসনিক ক্যাডারে যায় তখন কি এটা আমাদের প্রশ্ন আসে না যে তারা তো সেই বিষয়, সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান রাখবেন না, কিংবা যে বিষয়ে তারা জ্ঞান রাখেন সেই জ্ঞানটাও আসলে একটা অপচয়ে গেল, কারণ আমাদের তো ডাক্তার দরকার, আমাদের তো ইঞ্জিনিয়ার দরকার আমাদের জায়গায়। কি মনে করেন ডাক্তার মোশতাক? দেখুন, আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনই যে একজন চিকিৎসক তিনি মানে পুলিশ সার্ভিসে যেতে হচ্ছে, একজন অঙ্কে মাস্টার্স ডিগ্রি লাভ করলো, সে হয়তো কি বলে গ্যাস উত্তোলনের জায়গায় যাচ্ছে। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলছে কারণ এই সমস্যাটা তো আমাদের সার্বিক শিক্ষা ব্যবস্থা। যারা ব্যাংকে চাকরি করতে যাচ্ছে তারা কি আমাদের যে ব্যবসা প্রশাসন অনুষদ থেকে পাশ করা, ইতিহাসে পাশ করা যাচ্ছে, বাংলায় পাশ করা যাচ্ছে, আরবি পাশ করা যাচ্ছে, ইসলামের ইতিহাস পাশ করা, ইতিহাস পাশ করা যাচ্ছে। কাজে এই যদি অপচয় বলে সব দিক থেকে হচ্ছে। আর যারা সজ্ঞানে স্বেচ্ছায় অপশন দিচ্ছেন যে আমি বিসিএস ক্যাডারে যাব, যেহেতু এটা সে মনে করছে আমি ডাক্তারি পাশ করেছি, আমার যেই পূর্বসূরীরা তাদের যেই সুযোগ সুবিধা এবং তাদের যেই ক্ষমতা, তার চেয়ে আমি যদি বিসিএস প্রশাসনে যাই তাহলে আমার ক্ষমতা অনেক বেশি, আমি যদি পুলিশে যাই আমার ক্ষমতা বেশি। কাজে যেহেতু তার ব্যক্তিগত অপশন, ব্যক্তিগত চয়েস। আবার অনেকে যাচ্ছে না, অনেকে সরকারি চাকরিতেই যাচ্ছে না, তারা প্রাইভেট চিকিৎসার যে কার্যক্রম তারা করছেন, প্রাইভেট প্র্যাকটিস করছেন ইত্যাদি। কাজেই এই অপচয় যদি রোধ করতে হয় আমাদের শিক্ষানীতি এবং আমাদের দেশের যে পরিচালনা পদ্ধতি, এগুলো আমাদের স্টিল লাইন করা দরকার। কতজন আমাদের ইতিহাসবিদ দরকার, কতজন অঙ্কশাস্ত্রের পণ্ডিত দরকার, সেটা নির্ধারণ করে ভিত্তিতেই সেভাবে পড়াশোনা করা দরকার। কাজে এটা শুধুমাত্র আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদদের বেলায় বলছেন, আমি তো বলবো এটা যিনি সয়েল সায়েন্স পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে তিনি তো তার মৃত্তিকা বিজ্ঞান বিষয়ক তার অবদান রাখা উচিত। কাজে এই ত্রুটিটা আমাদের সার্বিক শুধুমাত্র একদিকে না। কাজে আমরা চাচ্ছি সেই জন্য, এই জন্য বলা হয়েছিল যে যারা যেই সার্ভিসে ঢুকবেন অপশন দিয়ে, সেখানেই তারা অভিজ্ঞতা অর্জন করে তারা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যাবেন। বা অনেক সময় ক্লাস্টারিংয়ের পদ্ধতি আসছে যে একই রকম যদি সাবজেক্ট হয়, যেমন ইতিহাস এবং ইসলামের ইতিহাস অনেকটা মিল আছে, এদের মধ্যে হয়তো এক্সচেঞ্জ থাকতে পারে। অঙ্কের সাথে ফিজিক্সের কিছু মিল আছে, আবার রসায়নের সাথে মাইক্রোবায়োলজির মিল আছে, এইভাবে করা যেতে পারে। কাজেই গোটা জিনিসটাকে স্বাধীন দেশের উপযোগী করে ঢেলে সাজানো উচিত।
খলিল ভাই যেটা এখন বললেন, এই যে আমি একটুখানি ইন্টারাপ্ট করি যে এখন তো আসলে আমরা ধরেন স্বাধীন দেশে অনেক কিছু আসলে আমাদের হয়নি, যেটা এই সময় এসে আমরা নতুন করে ভাবছি, আমরা সংস্কারের কথা বলি। এই সংস্কার কমিশনও যে রিপোর্টটি দিয়েছেন সেখানেও কি এই ধরনের ভাবনা ভাবা হয়েছে? সেটা আমার জানা নেই, তবে প্রশাসন ক্যাডার বলে কিন্তু আলাদা বিশেষ বিষয় নেই। প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখন প্রশাসন কথাটা বলা হয় না স্বাধীন দেশে, বলা হয় ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে যারা অভিজ্ঞ তাদের দিয়ে একটা ক্যাডার সার্ভিস করা হয়েছিল, বিসিএস সেক্রেটারিয়াল সার্ভিস, সাচিবিক সহায়তা দেওয়ার জন্য। সাচিবিক সহায়তা দেওয়া এক জিনিস, আর শাসন করা কিন্তু আরেক জিনিস। সেই সাচিবিক সহায়তা দেওয়ার জন্য যে ক্যাডারটা, সেটাকে বিসিএস প্রশাসনটা একীভূত করেছে। এবং বিসিএস প্রশাসন নামটাই তো আমি বলেছি, এটা হচ্ছে হওয়া উচিত বিসিএস ভূমি প্রশাসন। মানে ভূমি ব্যবস্থাপনার জন্য যেই ক্যাডারটা ছিল ব্রিটিশ আমল থেকে, সেটার একটা স্বাধীন দেশের উপযোগী একটা ক্যাডার করা উচিত ছিল। এই প্রশাসন নাম দিয়ে, জেলা প্রশাসক নাম দিয়ে একটা নতুন ধরনের একটা জিনিস তৈরি করা হয়। এখন তো প্রায় অনেকটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে প্রশাসন ক্যাডারে আসতে চায় না। না, প্রশাসন ক্যাডারে আসতে যাবে কেন? আমি যেটা আগেই বলেছি যে প্রশাসন ক্যাডারের ওই পদগুলো কারো কোনো পদই না, সচিব পদ কিন্তু প্রশাসন ক্যাডারের পদ না। এটা হচ্ছে সকল ক্যাডারের সম্মিলিত একটা মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক ভিত্তিতে আসা। এটা অ্যানোমালি হয়েছে, কোটা ভাগ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, যার জন্য এইরকম একটা গোলমেলে পরিস্থিতি তৈরি করা হয়েছে। কাজেই স্বাধীন বাংলাদেশে আমরা আইসিএস সিএসপির মতো একটা মানে শাসনকামী একটা নতুন শ্রেণী তৈরি করবার যে চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টাকে অবশ্যই আমাদেরকে বন্ধ করা উচিত। এবং নতুন করে যে গণ অভ্যুত্থানটা হলো, আমরা বৈষম্য লোপ করতে চাই, অনেকখানি সফল নাই। এখানে আমি একটু আপনি বলছেন যে প্রশাসন ক্যাডার অন্যরা যেতে চায়, প্রশ্নটাই তো হচ্ছে প্রশাসন ক্যাডার একটা আলাদা, যেখানে অন্যরা যেতে যাচ্ছে, যার ক্যাডার সে থাকবে। এই কথাটা সঠিক নয়। মোস্তাক ভাই যেটা বলছে যে ভূমি প্রশাসন, সিএসপি বা আইসিএসদের যে ইতিহাস, তাতে শুধু ভূমি প্রশাসন না, বেসিক্যালি এটা অরিজিনালি শুরু হয়েছে সম্রাট আওরঙ্গজেব, এই কি বলা হয়, সম্রাট আলমগীরের সময় থেকে। ঠিক আছে, শেরশাহর আমলে এই দেশে প্রথম হয়, এই জেলা হয়, তারপরে পরগনা হয়। পরগনা হলো এখন যে ওই সময় মহকুমাগুলো, এবং প্রথম কার্যক্রম শুরু হয় তাদের হলো ট্যাক্স কালেকশন। ঠিক আছে, ট্যাক্স কালেকশন। তারপরে তাদেরকে দেওয়া হয় বিচার ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়, ইভেন কি ফৌজদারি এবং দেওয়ানি বিচার করার দায়িত্ব এই জেলা প্রশাসন হাতে দেওয়া হয়। ঠিক ব্রিটিশ আমলেও এই সেম কাজ করা হয়। প্রথমে এখানে এই যে সিভিল সার্ভিস যেটা করা, এটা কোম্পানির স্বার্থে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ করার জন্য। এটা পরবর্তীতে জেনারেলাইজ করে যখন এরা ক্ষমতা দখল করলো, পুরোপুরি কোম্পানির কাছ থেকে যখন ক্ষমতা নিয়ে নিল, তখন এখানে সিভিল সার্ভিস তৈরি করে। এবং তখন কিন্তু এই দেশের না, ওখানকার রিক্রুট করে তাদেরকে ট্রেনিং দিয়ে এখানে এনে বসিয়ে দেওয়া হতো। এরকম আমি নামটা ভুলে গেছি, মাদারীপুরের সাব ডিভিশনাল অফিসার ছিল ব্যাচেলর, সে এখানে এসে জয়েন করে তার পিতামাতার কাছে নিয়মিত চিঠি দিয়ে জানাতো যে তার এখানকার অবস্থা কী। সেটা একটা পরবর্তী, সে মারা গেছে এখানে মাদারীপুরে, তো মানে ব্যাচেলর অবস্থায় মারা গেছে। আমি এটা বলছি যে ওই সময় তাদের আসার, তাদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী ট্রেনিং দিত। এটা মুস্তাক ভাই যেটা বলছে সেটা সঠিক, কিন্তু শুধু ভূমি প্রশাসনের জন্য ওই সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসি তৈরি করা হয় নাই। প্রথমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই প্রশাসক কথাটা আসছে কিন্তু অনেক পরে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম অ্যান্ড কালেক্টর। কালেক্টর ছিল রেভিনিউ কালেকশন এবং ডিএম হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছে সেটি নিশ্চয়ই আপনি দেখেছেন, সেটাকে আপনি কতটা আশা? না, আমরা রিপোর্ট দেখিনি, আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকা আলাপ আলোচনায় যেটা শুনেছি। কেমন এখানে এই যে ভারতে এখনও কিন্তু আমরা বলি জেলা প্রশাসক, শব্দটা ইউজ করি, ভারতে জেলা শাসক লেখে, পশ্চিমবঙ্গে জেলা শাসক লেখে, কিন্তু ইটস নট ম্যাটার। এটা যে এই শাসক লিখলো, প্রশাসক লিখলো, তাতে সে শাসক হয়ে গেল, প্রশাসক হয়ে গেল, এই কাজ কিন্তু করে না। বর্তমান জেলা প্রশাসক যারা, তারা শাসন করে না। আমি 2 জেলার জেলা প্রশাসক ছিলাম, আমরা শাসন করি নাই। এটা হলো কোঅর্ডিনেশন, এটা হলো কোঅর্ডিনেশন। সব ডিপার্টমেন্টকে নিয়ে ওখানে কোঅর্ডিনেট করার জন্য একজন থাকতে হবে। সেই কোঅর্ডিনেশনের দায়িত্বটা বর্তমানে ডেপুটি কমিশনার পালন করে থাকেন। তবে সেই কাজে যারা আছেন তারা যে সরকারের পক্ষ থেকে
আপনি ক্যাডার বলতে আসলে রাজি না, কিন্তু তারপরে লাইন যদি আমরা ধরি যারা আসলে এই শাসনের দায়িত্বে থাকেন, তারা পদ পদবি বলেন কিংবা মানে বিভিন্ন চাকরিগত সুযোগ সুবিধা বেতন থেকে শুরু করে, সেটা যে তারা বেশি পান সেটা নিশ্চয়ই অস্বীকারের কোনো জায়গা বেশি পান না, তারা কোনোদিন বেশি পান না। সবাই একই স্কেলে জয়েন করেন, ঠিক আছে। প্রশাসনের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সে যে বেতন পান, বরঞ্চ একজন ডাক্তার কিন্তু বেশি বেতন পান, কারণ তার টেকনিক্যাল অ্যালাউন্সেস, তার যে টেকনিক্যাল সার্টিফিকেটের জন্য সে এক্সট্রা ইনক্রিমেন্ট পায়। অর্থাৎ তাহলে প্রশাসন ক্যাডারের অথবা জেনারেল ক্যাডারের, যেটা শুধু প্রশাসন না, জেনারেল ক্যাডার অনেকগুলো আছে, যেমন ইনফরমেশন আছে, এরকম অনেকগুলো জেনারেল ক্যাডার আছে। পুলিশকেও এখানে বলা যায় পুলিশও জেনারেল ক্যাডার। এখানে একজন ডাক্তার যখন অ্যাসিস্ট্যান্ট মানে হিসাবে জয়েন করে, তখন সে কিন্তু দুটো ইনক্রিমেন্ট পায় তার সার্টিফিকেটের জন্য, বেতন বেশি পায়। কাজে বেতন বলতে গেলে সমতা আছে। সুযোগ সুবিধার ক্ষেত্রে সেরকম যখন কেউ ডেপুটি সেক্রেটারি অ্যান্ড অ্যাবভ যখন আসে, তখন হয়তো সুযোগ সুবিধা বেশি, কিন্তু বাকি সুযোগ সুবিধা কিন্তু একই রকম। ওকে, তো ডেপুটি সেক্রেটারি জায়গা থেকেই তো মানুষ আসলে শিফট করতে চায় অনেক সময় আমরা দেখি। তাহলে আসলে যে প্রবলেমটার জায়গায় বা যে জায়গায় বিতর্কটা তৈরি হয়েছে যে পেশাজীবীরা কি এখানে আসবেন, একদল বলছেন যে অবশ্যই আমি আসতেই পারি আমি চাইলে, একদল বলছেন না, নির্দিষ্ট যারা পেশাজীবী রয়েছেন এইটা সিভিল সার্ভিসে এই যে পেশাজীবী, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের আসার বিষয়টা, এটা আমাদের ব্যাচ থেকেই বোধহয় শুরু হয়েছে। আচ্ছা, আমরা তো 84 ব্যাচই আমাদের ব্যাচে প্রথম একজন ডাক্তার আমাদের সাথে জয়েন করে, তার নাম ডক্টর আমিনুল ইসলাম, ঠিক আছে। তো এর আগের ব্যাচগুলোতে এরকম ছিল না। এর আগের যে ব্যাচগুলো ছিল বা আমাদের যে নিয়মকানুন ছিল, সেই নিয়মকানুন অনুযায়ী, যেমন সিভিল সার্ভিসে আমাদের সার্ভিসে রিক্রুটমেন্টের পরে তাকে সরাসরি ট্রেনিং সেন্টারে যেতে হতো, সেখানে ট্রেনিং গোটা ছিল, সেখানে ট্রেনিং কমপ্লিট করে ট্রেনিংয়ে আবার পাস করা লাগতো, পাসিং আউট মার্কস ছিল, সেই পাসিং আউট মার্কস, মিনিমাম মার্কস পাওয়ার পরে তারপরে তাকে সার্ভিসই করা হতো। ইন্ডিয়া কিন্তু এখনও আছে। ইন্ডিয়া যেমন আমাদের এখানে BCSIR আছে না, ইন্ডিয়া ICCR আছে, ওরা যে সায়েন্টিস্ট রিক্রুট করে, তাদেরকে প্রাথমিক রিক্রুট করে তাদের একটা একাডেমি আছে বোম্বেতে, সেখানে তাদেরকে 2 বছরের একটা, আমাদের দেশে করা হয়, আমাদের দেশে করা হয় না, সেখানে 2 বছরের একটা কোর্স করায়, সেই কোর্সে পাস করার পর তাদেরকে সায়েন্টিস্ট হিসাবে নিয়োগ করা হয়। আর যদি পাস না করে, এরকম ওই সিভিল সার্ভিস এরকম ছিল, আমাদের দেশেও এটা ছিল, কিন্তু পরে এটা 82 থেকে এটা বাদ দিয়েছে। এই বিষয়ে এইটা সিনিয়র সার্ভিস পুল সবার জন্য উন্মুক্ত, যে কেউ প্রতিযোগিতা করতে পারে। যেই চিকিৎসক অপশন দিচ্ছে সিভিল সার্ভিসে যাবে, সে তো বিশেষজ্ঞ নাও হতে পারে, বা সে যদি তাহলে সে শিক্ষকতার দিকে চলে যাচ্ছে, কিন্তু যে এই ডেপুটি সেক্রেটারি হওয়ার প্রতিযোগিতায় যেতে চায়, তাকে তো আপনি বাধা দিতে পারছেন না, কারণ ওটা কোনো নির্দিষ্ট সার্ভিসের নয়। এটা তৈরি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যে ব্রিটিশ শাসন করার জন্য ICS করেছিল, পাকিস্তানিরা PCSB করেছে, বাংলাদেশের এরকম একটা এলিট প্রশাসক ফোর্স থাকবে যাকে কেন্দ্র করে আপনি বলেছেন যে রাজনৈতিক দলের সরকার তাদেরকে হাতিয়ার করে দেশটাকে তারা শাসন করতে পারেন কিনা, তাদের স্বৈরাচার চালাতে পারেন কিনা, সেইটাকে যদি ভেঙে দিতে হয়, তাহলে অবশ্যই যেই নিয়মে শুরু হয়েছিল 1975-এ যে আইন সংসদে পাশ করা এবং 80 সালে যেটা পুনর্গঠন করা হয়েছে, বেশ অনেক কিছু আছে, কি বলে ডেফিসিয়েন্সি বা ঘাটতি আছে, সেগুলোকে পূরণ করে একটা সমতা ভিত্তিক যদি চাকুরি কাঠামো করা হয় বিভিন্ন ক্যাডার সার্ভিসের মধ্যে, এবং সবার মাঝখান থেকে নিয়ে যদি সিনিয়র সার্ভিস পুল যেটা শুরুতে ছিল, তাহলে কিন্তু এই প্রশ্ন আসে না যে কে শাসক হবে। আর উনি যেটা বলছেন যে ব্রিটিশ আমলের উদাহরণ দিচ্ছেন, ব্রিটিশ আমলে তো উপনিবেশিক শাসন করার জন্য যিনি বিচার করবেন, যিনি অভিযোগ করবেন, এক্সিকিউটিভ, ম্যাজিস্ট্রেট, বিচারক এবং খাজনা কালেকশন সব এক জায়গায় ছিল, যে যিনি অভিযোগ করছেন তিনিই বিচার করছেন। এখানে এখন তো ভাগ করে দেওয়া হয়েছে, বিচার আলাদা হয়ে গেছে, ম্যাজিস্ট্রেসিটাও মানে আলাদা করার কথা বলা হচ্ছে, জানি না কতটুকু হবে। আর এবং ভারতের উদাহরণ দিচ্ছেন, ভারতের কি আমরা কেন অন্য দেশের উদাহরণ দিচ্ছি না, আমরা কেন শ্রীলঙ্কার উদাহরণ দিচ্ছি না, আমরা কেন নেপালের উদাহরণ দিচ্ছি না, আমরা কেন থাইল্যান্ডের উদাহরণ দিচ্ছি না। ভারতে যে তারা এটা রেখে দিয়েছে, যদিও তারা অনেক নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, কিন্তু তাদের যে এলিটিস্ট অ্যাটিটিউড, সেটা ভারতের উন্নতি তারা কতটুকু করতে পেরেছে। ভারতের উন্নয়ন কি কোনো ক্ষেত্রে বাংলাদেশে যে পিছিয়ে নেই? সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম,
তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে। জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। কাজে তাদের যে প্রশাসনিক যে ব্রিটিশ ঔপনিবেশিক এর অনুরূপ তারা রেখে দিয়েছে কোনো কোনো জায়গায়, এটা নরেন্দ্র মোদী এসে কিন্তু এটা অনেকখানি সংশোধন করার চেষ্টা করেছে। ভারতও কিন্তু বাংলাদেশের মতো এরকম একটা বিশেষ সার্ভিসের কুক্ষিগত করে রাখা হয়েছিল যে তারাই সবাই যাবে। নরেন্দ্র মোদী এসে কিছুদিন আগে তারা 1/3 নামিয়ে আসছে যে অন্যান্য পেশায় যারা আছে তারাও এখানে প্রতিযোগিতার ভিত্তিতে আসতে পারে। কাজেই এই ধারণাটা দূর হওয়া দরকার যে এই পদগুলো শুধুই মাত্র একটা বিশেষ প্রশাসনিক সার্ভিস ক্যাডারের। এই পদগুলো সবার, সেটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের এখানে বৈষম্যর এটা আসবে না, যে আমরা একসাথে সবাই দেশের দায়িত্ব পালন করব। এইটাই আমাদের দরকার। যে জানি না প্রশাসনিক সংস্কার কমিশনের কথাগুলো আসছে, তারা এখন যে যার বক্তব্য রাখার চেষ্টা করেছে, শক্তি দেখাবার চেষ্টা করেছে, তার ফলাফল হিসেবে কী এসছে জানি না। এটা নিয়ে হয়তো আবারও আলোচনা হবে, আলোচনা হওয়া দরকার, তর্ক বিতর্ক হওয়া দরকার, এবং দেশবাসীর জানা দরকার তারা কোন ধরনের বাংলাদেশের ব্যবস্থাপনা পদ্ধতি চান। সরকারি চাকরিতে যে আমলাতান্ত্রিক সিস্টেম বলি বা জনপ্রশাসনের সিস্টেম বলি, সেটা কিভাবে করা উচিত, এটা ব্যাপকভাবে আলোচনার ভিত্তিতে যদি হয় আমরা আরও এগিয়ে যেতে পারবো। আমরা যদি ব্রিটিশ আমলে ফেরত যেতে চাই, আমরা যদি পাকিস্তান আমলে ফেরত যেতে চাই, তাহলে কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না। তাহলে আমাদের সেই পাকিস্তানি মডেলেই দেশ চালাতে হবে। সংস্কার আসলে জনগণের কল্যাণেই হোক। আমলাতন্ত্র বলতে ভাই যেটা বলছেন, আমলাতন্ত্র প্রত্যেকটা অর্গানাইজেশনের আমলাতন্ত্র থাকবে। এই যেমন চ্যানেল আইর একটা অর্গানাইজেশন, এটা পরিচালনা করার জন্য যারা, তারাই কিন্তু আমলা, এটার আমলা। এরকম প্রত্যেক অর্গানাইজেশনের জন্য আমলা থাকবে। আমলা বাদ দিয়ে কোনো অর্গানাইজেশন চলতে পারবে না। রাষ্ট্র একটি অর্গানাইজেশন, এই রাষ্ট্র পরিচালনা যারা করে সেখানে আমলা দরকার আছে। এখানে আমলারাও আসলে শাসক হবেন না সেবক হবেন, সেটা নিয়ে একটা প্রশ্ন। তারা শাসকও হবেন না, সেবক হবেন, কিন্তু তারা গাইডেন্স, অর্থাৎ একজন যেমন পলিটিক্যাল লিডার, সে তো প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। সে যখন চেয়ারে এসে বসে তাকে গাইড করতে হবে যে দিস ইজ দ্য ওয়ে টু গো, এই পথে যাওয়া যাবে না, এই পথে। যেমন পার্লামেন্টে আইন প্রণয়ন করে কারা? মেম্বার অফ পার্লামেন্ট যারা, কিন্তু সেই আইনটা এক্সিকিউশন করে কারা? আমলারা। আমলা বলতে এখানে শুধুমাত্র প্রশাসন ক্যাডার। প্রতিষ্ঠানের কিন্তু সেপারেশনটা অনেক ইম্পর্টেন্ট, যেটা এক হয়ে গেলে বা রাজনীতিকরণ হলে কিন্তু আমাদের আমি বলছি সেখানে আমলা বলতে কিন্তু শুধু ওই মোস্তাফ ভাই যেভাবে বলতে চাচ্ছেন শুধু ডিসিকে আমলা না, সেখানে সিভিল সার্জনও একজন আমলা, ঠিক আছে? ওখানে ওই এগ্রিকালচারের ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার, সেও একজন আমলা। সে তার মিনিস্ট্রির কাজগুলো করবে, তাই না? পুলিশ তার এভাবে করবে এবং তাকে গাইড করতে হবে কি ওই আইন অনুযায়ী। এখন একজন এমপি সাহেব যখন সংসদে আইন প্রণয়ন করেন, কিন্তু সে তার এলাকায় গিয়ে একটা কাজ করতে যান, তখন দেখা যায় আইন দ্বারা সেই কাজটা করা সম্ভব হয় না। তখন হলো আমলাদের দায়িত্ব তাকে বলা যে আপনারাই এই আইন করেছেন, এই আইন দ্বারা আপনাকে চলতে হবে, কাজে আপনি চাইলে তো এটা করতে পারবেন। কথা অনেক লম্বা, কিন্তু সময় খুব কম, আমরা নিশ্চয়ই আরো কথা বলতে থাকবো। এবং ডাক্তার মোশতাক হোসেন একটা কথা বলছিলেন যে জনগণের ভালোর জন্য যাতে সবাই মিলে কাজ করে। এই কথাটি প্রিয় দর্শক আমরাও বলতে চাই যে ক্ষমতা নয় বরং দায়িত্ব, এই শব্দটির প্রচলন হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন বড় বড় দায়িত্বে আছেন তারা যাতে জনগণ এবং দেশের কল্যাণে কাজ করে যান, সেই প্রত্যাশাটুকুই আমাদের থাকবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে, আবার দেখা হবে, আবার কথা হবে।